বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশালগড় বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথে কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিশালগড় বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথে কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। উপস্থিত ছিলেন বিশালগড়ের সাধারণ জনগণও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, উপস্থিত সকল দ্বিতীয় ডোজ পেয়েছেন কিনা তা জিজ্ঞাসা করেন। পাশাপাশি তিনি এও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত গ্রামের খবর তুলে ধরেন। উদাহরণস্বরূপ তিনি বলেন, একটি মহিলা গ্রুপ বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে আপনাদেরটি এখন হয়েছে কিনা। এটি দেশে একটি বড় রাজ্যের ঘটনা। মহিলাদের এই সামাজিক দায়িত্বটুকু প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তুলে ধরেন। এভাবে সকলকে সামাজিক দায়িত্ব নিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে বলেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখতে পেয়ে খুশি বিশালগড়ের সাধারণ জনগণ। জানাতে আরো খুশি লাগে আমাদের যে থার্ড ওয়েভ, তৃতীয় প্রবাহ কোভিডের আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এই 2021-এর 8 জুলাই উনি শুধু ঘোষণা করেননি, কাজ শুরু করছেন। ভারতবর্ষের প্রায় 79,000 সিএসসি পিএসসি জেলা হসপিটাল, মহকুমা হসপিটাল না, সিএসসি প্রাথমিক হসপিটাল, কমিউনিটি যে হসপিটাল, সেগুলির মধ্যেও যাতে 4,22,000 বেডের ব্যবস্থা থাকে। মানে যে কোনো মানুষ বাড়ির কাছে যাতে কোভিডের কোনো সমস্যা হলে এবং স্বাস্থ্য পরিষেবা যাতে পাইতে পারে সেই ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছে। প্রায় আমাদের ত্রিপুরা রাজ্যে 323টা এমন ওয়েলনেস সেন্টার সিএসসি পিএসসি সেইভাবে ঢেলে সাজানো, তাদের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা রাখা, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা রাখা, বড় বড় হসপিটালে বাচ্চাদের জন্য আইসিইউর ব্যবস্থা করা, সব ব্যবস্থা যাতে থার্ড ওয়েভ না আইতে পারে এবং যদিও আসে সেটা থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তো এইভাবে প্রধানমন্ত্রী কাজ করেন। এবং আজকে দেখলেন আপনারা যে 1945 সালে রাষ্ট্রসংঘ মধ্যে ভারতবর্ষের প্রতিনিধিত্ব ছিল এবং ভারতবর্ষের মহিলারা রাষ্ট্রসংঘের একটা আইন যে মানুষ সমাজের জন্য যেটা কাজ করছেন সেটা শুধু পুরুষদের নাম একটা লেখা ছিল, কিন্তু আমাদের রাষ্ট্রের মহিলারা সে জায়গায় প্রতিনিধিত্ব করেছেন এবং হিউম্যান বিংস লিখছেন, তার মধ্যে হচ্ছে পুরুষ মহিলা। তখন থেকে মানে অনাদি অনন্ত অনেক আগে থেকে আমাদের রাষ্ট্র, আমাদের ভারতবর্ষ পুরুষ মহিলাকে সমানভাবে আমরা দেখি। এটা পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র, সেটা ভারতবর্ষ। এবং 1945 সালে যে রাষ্ট্রসংঘের বক্তব্য রাখা, রাষ্ট্রসংঘে শুধু পুরুষরাই ফোকাস করে কাজ করে, কিন্তু আমাদের ভারতবর্ষ বাধ্য করছেন ভারতবর্ষের মহিলারা না, পুরুষ মহিলা সমান তালে দেশের, সমাজের, রাষ্ট্র নির্মাণে, পরিবার নির্মাণে সব জায়গাতে মহিলাদের সমান তালে কাজ করে। তার যে সূচি সেটা লিস্ট করা, সেটা ভারতবর্ষের মহিলারা এবং ভারতবর্ষের জন্য সেটা সম্ভবপর সেই জায়গায় হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাজধানীর রামঠাকুর মন্দিরে রাজ্যের সকল রামঠাকুর আশ্রমের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলার রামঠাকুরের মন্দিরে সারা রাজ্যের সকল রামঠাকুর আশ্রমের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মিটিং হয় আজ। বাংলাদেশের রামঠাকুর আশ্রমের ঘটনা হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এই মিটিংয়ে আগামী দিনের কর্মসূচি কি হবে তাই আলোচনা করা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা রামঠাকুরের ভক্ত প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী তথা রামঠাকুরের ভক্ত রামপ্রসাদ পাল এবং বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্যরা। বাংলাদেশের দুর্গাপুজোর দিন থেকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীকে নিন্দা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের নিকট আবেদন রাখা হয় দোষীদের উপযুক্ত শাস্তি সহ সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা যেন আরো জোরদার করা হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা, এই জঘন্য কাজের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে আমরা সকলের কাছে আসেন, এমন তো এই বাকি থাকার কথা নয়। আমরা যারা আশীর্বাদী তাদের হৃদয়ে, তাদের মনে এই আঘাত লাগে।
তারই প্রতিবাদ শুধু এই রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে বাংলাদেশে যা হচ্ছে সেই রাষ্ট্রটি একদা ভারতের সাথে যুক্ত ছিল এবং পরবর্তী সময়ে দেশ বিভাগের ফলে পাকিস্তানের জন্য তো সেই দেশে জিন আমাদের জিন এখনও সেই দেশে লুকিয়ে আছে। আমাদের বাপ ঠাকুরদা বা তার পরবর্তী অংশের মানুষজন সেই দেশেই থেকেই এসেছে। আজকে সেই দেশের হিন্দুদের উপর আক্রমণ চলছে আর মৌলবাদ এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যাদের প্রতিটি হিন্দু শঙ্কিত এবং ভয়ের দিন কাটাচ্ছে। বিশেষ করে আফগানিস্তানে তালিবান ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশে তার প্রভাব পড়েছে এবং সেই দেশেও যারা জামাত ইসলাম বা মৌলবাদীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনূর্ধ্ব 19 জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়ায় ত্রিপুরা মেয়ে তানিশাকে অভিনন্দন জানালেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের রঞ্জিতনগর এলাকার অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তানিশা দাস অনূর্ধ্ব 19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের এইবার প্রথম জাতীয় আসরে চ্যালেঞ্জার্স প্রবিদে খেলার সুযোগ পেয়েছে। ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অন্যান্য আধিকারিকদের নিয়ে আজ দুপুরে তানিশার বাড়িতে গিয়ে তানিশাকে অভিনন্দন জানিয়েছেন। তানিশার এই পারফরম্যান্সে খুশি মন্ত্রীসহ রাজ্যের সকলেই। রাজ্যের মেয়ে ক্রিকেট খেলায় রাজ্যের নাম আরও উজ্জ্বল করবে, এই অনুপ্রেরণা যোগাতে আজ ক্রীড়ামন্ত্রী সফর বলে জানান তিনি। খুবই গর্বের জিনিস, আমরা খুবই আনন্দিত যে রাজ্যেরই মেয়ে আমাদের তানিশা দাস আন্ডার-19 ভারতবর্ষের যে ক্রিকেট টিম সেখানে খেলার সুযোগ বা যোগ্যতা অর্জন করেছে। জয়পুরে সে যাবে আগামীকাল এবং সেখানে ক্যাম্প হবে। ক্যাম্প থেকে পরবর্তী সময়ে ভারতবর্ষের যে মেইন আন্ডার-19 টিম তাতে খেলার সেখানে যোগ্যতা বাছাই করব। তো আমরা আগেও বলেছি, এখনো বলছি যে ত্রিপুরা রাজ্যে এমন অনেক প্রতিভা রয়েছে যাদেরকে আমরা যদি নার্চার করতে পারি, সঠিক দিশা দেখাতে পারি, তবে আগামী দিনে ত্রিপুরার যে নাম শুধু ভারতের বিভিন্ন রাজ্যে নয়, আন্তর্জাতিক স্তরেও ত্রিপুরাকে তুলে ধরতে সেখানে যোগ্যতা রয়েছে। এবং বিগত কয়েক বছরে আমরা লক্ষ্য করেছি দীপা কর্মকার থেকে শুরু করে আর্শিয়া, নিষ্ঠা, আজকে যে তানিশা, প্রত্যেকে প্রতিটা সেগমেন্টে তাদের ক্ষেত্রে ত্রিপুরার মুখকে যেমন উজ্জ্বল করেছে, ঠিক তেমনি ভারতবর্ষেও তাদের সেখানে যোগ্যতা রয়েছে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া, খেলার যোগ্যতা অর্জন করা। তো আমরা ক্রীড়া দপ্তর থেকে আজকে এখানে এসেছি, গতকালই আমরা রাত্রেবেলা শুনেছি, আজকে এখানে এসেছি তাকে সাহস যোগাতে। সরকার তার পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে রাতে বলেছেন যে তোমার যাওয়া উচিত, সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে তাকে সম্বর্ধনা প্রদান করো এবং সে যাতে আগামী দিনে ভালো খেলতে পারে, মঙ্গলময় ঈশ্বরের কাছে সেটা প্রার্থনা জানাবো। তো আমরা ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ আজকে এখানে এসেছি, ওর সঙ্গে কথা বলেছি। ওর পরিবার রয়েছে, পাশে রয়েছে তানিশা। খুব একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তার যে প্র্যাকটিসে যাওয়ার জন্য যে স্কুটিটার প্রয়োজন সেটাও তার কাছে নেই। তো সমস্ত দিক থেকে বিচার করে বিবেচনা করে একটা জিনিসে আমরা উপনীত হতে পারছি যে ইচ্ছা যদি থাকে, উইল পাওয়ার যদি থাকে, আর্থিক সংকট সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। তো স্বাভাবিকভাবে আমরা সেই জিনিসটা আগামী দিনে দেখব। সে খেলবে, ভারতের হয়ে খেলবে, তার যদি খেলার সেখানে যোগ্যতা সে অর্জন করবে, তার যা প্রয়োজন আমরা সেটা দেখব, ক্রীড়া দপ্তর দেখবে, রাজ্য সরকার দেখবে। কারণ এমন প্রতিভাকে বের করতে চাইছি প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে। আমরা বারবারই বলি যে আমাদের মধ্যে সেই প্রতিভা রয়েছে ত্রিপুরা রাজ্যে, যে আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দেওয়ার বা খেলার যোগ্যতা রাখে ক্রীড়া ক্ষেত্রে। স্বাভাবিকভাবে তানিশা তার একটা প্রকৃত উদাহরণ, দীপা কর্মকার তার একটা প্রকৃত উদাহরণ, নিষ্ঠা, আর্শিয়া তার প্রকৃত উদাহরণ। আগামী দিনে অনেক প্লেয়ার এখন বেরোবে। রাজ্য সরকারও সেদিকে কাজ করছে। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমরা বিশ্বাসী যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের একটা খেলার হাব আমরা তৈরি করতে পারবো, পরিকাঠামোগত উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে মুখ খুললেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেব বর্মন।
সাম্প্রতিককালে বাংলাদেশে যে ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছিল সেই বিষয়ে মুখ খুললেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্যদেব বর্মন। তিনি বলেন, দুর্গাপুজোর সময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেভাবে পুজো মণ্ডপ ভাঙচুর এবং ওই দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় তার নিন্দা জানান তিনি। বাংলাদেশ সরকারকে দ্রুত এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন। পাশাপাশি ওই রাষ্ট্রের সাম্প্রদায়িক সুশুরে আমাদের রাজ্যে ভ্রাতৃত্বের মধ্যে যাতে কোনো ফাটল না ধরে তার জন্য প্রশাসন থেকে সাধারণ নাগরিক সকলকে সংযত থাকার কথা বলেন তিনি। हेलो फ्रेंड्स, बहुत दिन के बाद मैं लाइव आया हूँ फेसबुक में। आई जस्ट वांटेड टू आपसे 2-3 चीज़ बात करना चाह रहा था। सबसे पहले मैं सबको थैंक यू बोलना चाहता हूँ। थैंक यू फॉर मेरे हेल्थ के बारे में बहुत लोगों ने मैसेज किया है, पूछा है। हेल्थ पहले से थोड़ा ठीक है, 100% ठीक नहीं हूँ लेकिन काफ़ी ठीक है। और मैं शायद नवंबर या दिसंबर में थोड़ा ट्रीटमेंट के लिए बाहर जाऊंगा, लेकिन अभी मेरा दरकार है मेरे स्टेट में मेरे तिप्रसा लोगों को, हमारे स्टेट के लोगों को। और इस समय मैं अपने हेल्थ को प्रायोरिटी देकर अपने तिप्रसा को भूल नहीं सकता हूँ, छोड़ नहीं सकता हूँ। तो मुझे लगा कि अब अगले 1 महीने में एक मेडिकल प्रिस्क्रिप्शन में जाऊँगा, उसके बाद मैं अपना फुल ट्रीटमेंट ठीक तरीके से शायद नवंबर के अंत में जब नगर पंचायत का इलेक्शन हो जाए उसके बाद मैं जाकर ठीक से कराऊंगा। मैं आपसे 2-3 चीज़ में बात करना चाहता। सबसे पहले थैंक यू फॉर आप लोगों ने इतना क्वेश्चंस मुझे आपने इतना मुझे विशेस भेजा, गेट वेल सून। मैं जानता हूँ कि मेरा हेल्थ ठीक नहीं है और मैं ये भी जानता हूँ कि आज जो मैं फ़ाइट कर रहा हूँ, मैं जानता हूँ कि ये फ़ाइट मैं पूरा ज़िंदगी नहीं कर सकूँगा, लेकिन जब तक मेरे पास दम है, हिम्मत है, मेरे पास जोश है, मैं अपने ग्रेटर तिप्रलैंड के लिए, अपने तिप्रसा के लिए फ़ाइट करते रहूँगा। ये मेरा एक मोटिवेशन है और मैं ये करते रहूँगा। तभी भी आपने जो प्यार दिया है उससे मुझे मालूम पड़ता है कि इंडिया में महाराजा लोग रहे नहीं। अब देयर इज़ नो महाराजाज इन इंडिया। ऐसे जो वायलेंस हो रहा है त्रिपुरा में, जहाँ में हम अपने ही माइनॉरिटी को अटैक कर रहे हैं, हम में और दूसरे देश में क्या फ़र्क रहेगा अगर हम अपने देश में अपने माइनॉरिटीज़ को प्रोटेक्ट नहीं कर सके। त्रिपुरा का एक अलग कल्चर रहा है। त्रिपुरा में महाराजा त्रिपुरा ने शुजा के लिए मस्जिद बनाया। आज भी उज्जैनता पैलेस में हफ्ते में 2 बार नमाज पढ़ा जाता है पीर बाबा आकर। त्रिपुरा का रॉयल फैमिली ने कभी धर्म के नाम में किसी को डिस्क्रिमिनेट नहीं किया है। मैं अपील करना चाहता हूँ कि आज के दिन हमें भाई बनकर, दोस्त बनकर रहना चाहिए और धर्म के नाम में किसी के संग आपको फाइट करने से कुछ नहीं मिलेगा। मुझे चिंता है कि बांग्लादेश में जो हो रहा है वो हमारे पूरे क्षेत्र के लिए खराब है। अगर शेख हसीना कमज़ोर हुई और बांग्लादेश में कम्युनल एलिमेंट्स आ गए तो आज के दिन 1,70,00,000 हिंदू माइनॉरिटीज़ हैं बांग्लादेश में। और अगर बांग्लादेश में शेख हसीना नहीं रही तो बांग्लादेश में सिचुएशन ख़राब हो सकता है। और अगर ये सिचुएशन वहाँ में ख़राब हुआ तो आप सब जानते हैं कि अफ़गानिस्तान में सिर्फ 20 दिन के अंदर तालिबान आ गया था। और अगर बांग्लादेश में शेख हसीना को हमने ताकत नहीं दिया, उनको हमने सपोर्ट नहीं किया, तो बांग्लादेश में अगर कोई एंटी या फिर कम्युनल एलिमेंट्स आ जाएंगे तो जो हमारे माइनॉरिटीज़ है वो कहाँ जाएंगे? पश्चिम बंगाल में आएंगे या फिर नॉर्थ ईस्ट में आएंगे? और अगर नॉर्थ ईस्ट में आया तो प्रॉब्लम सबको होगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের এক সভা অনুষ্ঠিত হয় রাঙামাটিয়া মাদ্রাসায়। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের এক সভা অনুষ্ঠিত হয় রাঙামাটিয়া মাদ্রাসায়। জমিয়তের জেলা কার্যকরী কমিটি এবং আঞ্চলিক জমিয়তের কার্য কমিটির পুনর্গঠন করা হয়। আজ সাংগঠনিক কাজ কর্ম পরিচালনা করার জন্য কর্মমতির এক সার্কুলার দেওয়া হয়। উপস্থিত ছিলেন জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান সহ উন্নয়নের রাজ্য নেতৃত্বরা। সারা রাজ্য থেকে জমিয়ত উলামা হিন্দের সদস্যরা আজ সুনামুড়া রাঙামাটিয়া মাদ্রাসায় আসেন। সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সভাপতি এক প্রশ্নের জবাবে বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনাগুলি দুঃখজনক। এগুলির সঠিক বিচার করার জন্য আবেদন রাখেন বাংলাদেশ সরকারের নিকট। পাশাপাশি এই রাজ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সকল অংশের মানুষের একসাথে চলছে, তার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় তার জন্য সকলের নিকট তিনি আবেদন রাখেন। রাজ্য জমিয়তের প্রতিনিধি নির্বাচন করা, কেন্দ্রীয় জমিয়তের প্রতিনিধি নির্বাচন করা। আলহামদুলিল্লাহ আমাদের সোনামুড়ার 221টি মসজিদের 66টি কমিটির 40,002
আমরা প্রতিকার চাই। সরকার, উভয় সরকারের কাছে আমাদের দাবি যাতে এগুলা শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং এগুলো অবসান করা যায় এবং শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই দাবি আমাদের। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা বাংলাদেশকেও নিন্দা জানাই এবং যারা দুষ্কৃতিকারী সবাইকে আমরা নিন্দা জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পৌর পরিষদের ভোটকে কেন্দ্র করে বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক শাহর উপস্থিতিতে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে বিজেপি দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংগঠনিক ওই বৈঠকে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব বলাই গোস্বামী, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি তথা মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি কৈলাসহর মণ্ডল সহ সভাপতি রতীন্দ্র চৌধুরী। সাংগঠনিক বৈঠক শুরু পূর্বে ঊনকোটি কলাক্ষেত্রের বাইরে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি রাজ্য সভাপতি মানিক শাহ। এরপর রাজ্য সভাপতি মানিক শাহর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংগঠনিক বৈঠক শুরু হয়। মূলত বিজেপি কৈলাসহর মণ্ডলের অধীনে দলের কার্যকর্তারা নিয়ে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। মূলত এই বৈঠক আমরা সবাই জানি যে আগামী 25শে নভেম্বর পৌর নিগম এবং নগর পঞ্চায়েত এবং আগরতলা মিউনিসিপাল কাউন্সিলে যে ইলেকশন, সেই ইলেকশনে ঘোষণা হয়ে গেছে। 25শে নভেম্বর সেই ইলেকশন হতে চলছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি, আমি নিজে এবং আমার টিম সমস্ত জায়গায় আমরা যেখানে যেখানে এই ইলেকশন যেসব মন্ডলে আওতায় এসছে সেখানে আমরা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আমি ত্রিপুরার সব জায়গায় আমি যাচ্ছি। তো এখানে আজকে কৈলাস শহরে, সেই কারণে এখানে আসা, সংগঠনকে দিশা দেখানো, মার্গদর্শন করানো, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আমি নিশ্চিত যে এই 20টা লোকাল বডি ইলেকশন আমরা সব কথাতেই আমরা জিতব। কিন্তু তৎসত্ত্বেও আমরা আমাদের যারা কার্যকর্তারা আছে বিভিন্ন এই লোকাল বডি ইলেকশনে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমরা সব জায়গায় নিয়ে যাচ্ছি। গতকাল আমি ভ্রমণ করে গেছি। এর আগের দিন আমি দলাই জেলা কমলপুরে গেছি। আমার সাথেও এই ধরনের যে আমাদের কার্যকর্তাদের নিয়ে বসা, সেই কাজটা সম্পন্ন করেছি। এখান থেকে শেষ করে আবার আমরা যাব কুমারঘাটে এবং আজকেই কুমারঘাট শেষ করে তেলেঙ্গানা শেষ করে মোটামুটি 20টা যে ইলেকশন মোটামুটি হচ্ছে আমার এই নির্বাচনকে সামনে রেখে যে আমাদের সাংগঠনিক অবস্থা এবং তাদের যা যা নির্দেশ সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তারপর তো ইলেকশন প্রসেসে যা যা আমাদের পদ্ধতিগতভাবে যেগুলো আমরা করে থাকি সেগুলো আমরা করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24 অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে আজিম হাসপাতালে পালন করা হয় বিশ্ব পোলিও দিবস। 24 অক্টোবর বিশ্ব পোলিও দিবস। এ উপলক্ষে আজিম হাসপাতালে পালন করা হয় বিশ্ব পোলিও দিবস উদযাপন। মূলত সাধারণের মধ্যে সচেতনতা করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। উপস্থিত ছিলেন নোটারি ক্লাব সদস্যরা এবং বিশিষ্ট চিকিৎসক বিপ্লবনাথ আলোচনা করেন। বক্তারা পোলিওর গুরুত্ব তুলে ধরেন। সময়মতো বাচ্চাদের পোলিও নেওয়ার কথাও বলেন। বাচ্চাদের বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করতে এই টিকার গুরুত্ব অপরিসীম বলে আলোচনা করেন বক্তারা। আমি রাজ্যবাসীকে এটাই বলতে চাই যে এই যে এন পোলিও যে প্রোগ্রাম, এটাতে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য, তাদের সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আর বিশেষভাবে যে টিকাকরণের যে প্রোগ্রাম চলছে আমাদের দেশে, এটাতে যাতে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং তাদের নিজস্ব যে যাদের ছেলেমেয়েরা ছোটো ছোটো শিশুরা রয়েছে, যে প্রকল্প রয়েছে আমাদের যে টিকাকরণের প্রকল্প, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের সরকার দ্বারা পরিচালিত, সেই টিকাকরণ কেন্দ্রে গিয়ে সব শিশুদের যেন এই যে পোলিওর অ্যাগেনস্টে টিকা দেওয়া হয় সেটা গ্রহণ করে, এই অনুরোধ আমি করবো। এখন অবধি কিছু কিছু অভিভাবক রয়েছে যারা ছেলে মেয়েদের পোলিও ড্রপ খাওয়াচ্ছে না, তাদের পক্ষে কী বার্তা দেবেন? তাদের পক্ষে এটাই বলবো, শুধু এই কথাটাকে তাদেরকে মনে করিয়ে দেব, যখন পোলিও আমাদের সারা বিশ্বে যখন ভয়াবহতা চলছিল, তখন অনেক মানুষ কিন্তু এই যে পোলিও
যে নামক রোগ থেকে কিন্তু তারা পঙ্গু হয়ে গেছিলো এবং তারা কিন্তু অনেক জায়গায় মারাও গেছিলো। তো সেই জিনিসটা যাতে আমাদের দেখতে না হয় সেই জন্য সব অভিভাবকদের সহযোগিতা আমাদের খুব দরকার। একজনও অভিভাবক যাতে এটা না মনে করেন যে টিকার দরকার নেই। সবাই যেমন আজকে করোনা ভাইরাসের অ্যাগেনস্টে আমরা সবাই টিকা নিচ্ছি, সেরকমই পোলিওর একটা ভয়াবহতা ছিল আগে। আজকে টিকা নিয়েছি বলে আমাদের যে করোনা ভাইরাস আমাদের আয়ত্তের মধ্যে আসছে, সেরকমই পোলিও কিন্তু অনেক বছরের প্রচেষ্টায় সেটা হয়েছে। এবং সব অভিভাবকদের আমি এই কথাই বলবো, যেমন করোনার অ্যাগেনস্টে সবাই টিকা দিচ্ছেন, সেরকমই যে পোলিওর যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সোনামুড়া মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক। সোনামুড়া মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌর পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক কিশোর বর্মন এবং জেলা ও মণ্ডলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক প্রচারে গিয়ে আক্রান্ত মামুন খানকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করানো হলো। কলকাতার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে আনা হলো ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য মামুন খানকে। তার শরীরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায়। আন্তর্জাতিক একটি প্রচারে গিয়ে কিছু দুষ্কৃতীদের আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব, মামুন খান সহ কলকাতার দুই নেত্রী। মামুন খানের আঘাত গুরুতর হওয়ায় তাকে আইলাসা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর সেখান থেকে আজ কলকাতায় এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার ভর্তি করানো হয়েছে। মন্ত্রী মলয় কটক বলেন, ডাক্তারদের পরামর্শ মানে এসএসকেএম থেকে চিকিৎসা করানো হবে। প্রথমে বলি, ত্রিপুরার বিপ্লব দেবের গুন্ডা বাহিনী মানুষকে বর্বরচিতভাবে মারতে পারে, কিন্তু মৃত্যুর পথে ঠেলে দেওয়ার পর সেই সরকার সেখানে ন্যূনতম চিকিৎসাটাও দিতে পারে না। সেই চিকিৎসাটা করাতেও মমতা ব্যানার্জির বাংলায় নিয়ে আসতে হয়। একের পর এক ঘটনা দেখেছেন। এর আগে আমাদের শুভঙ্কর থেকে মুজিবুর সাহেব থেকে আজকে আমাদের মামুন খান, যে আমাদের লোকসভার প্রার্থী ছিল, তাকে এমনভাবে মেরেছে, তাকে আজকে আমরা বাধ্য হয়ে নিয়ে এলাম কলকাতায় পিজিতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় তাকে ট্রিটমেন্ট করতে হবে। তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। বিগত প্রায় 25 ঘন্টা ধরে তার ইউরিন হচ্ছে না, তার কোনো টয়লেট হচ্ছে না। একটা জিনিস পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই, এইভাবে তৃণমূল কংগ্রেসকে বিপ্লব দেবের হারমাত বাহিনী আটকে রাখতে পারবে না। আর বিপ্লব দেব যেন মনে রাখে যে নিউটনের একটা থার্ড ল আছে, যেটা বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর সেই জন্য মনে রাখে যে তৃণমূল কংগ্রেসের চিহ্নটা হচ্ছে ঘাসফুল। ঘাসফুলকে তুমি যত কাটার চেষ্টা করবে, ঘাসফুল তত দ্রুত গতিতে পারবে। এটা বিপ্লব দেবকে আমরা এখানে হুঁশিয়ারি দিয়েছি। কালকে ত্রিপুরার মাটিতে হুঁশিয়ারি দিয়েছি। ওরা বিপ্লব দেব বুঝতে পেরেছে পায়ের তলা থেকে তার রাজনৈতিক মাটি সরে গেছে এবং বুঝতে পেরেছে ইতিমধ্যে ত্রিপুরার মানুষের মনের মণিকোঠায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জায়গা করে নিয়েছে। সেই ভয় থেকে, সেই আশঙ্কা থেকে, রাজনৈতিক মাটি হারানোর ভয় থেকে এটা করছে। ত্রিপুরার মানুষ ইতিমধ্যে মনস্থির করে নিয়েছে সেমিফাইনাল হবে এই পৌর নির্বাচনে, তারপর 2023-এ ফাইনাল খেলা হবে। সেখানে চিরতরে রাজনৈতিকভাবে বিদায় নেবে বিজেপির বিপ্লব দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাছের পরিবর্তে জেলে জালে উঠল বড় অজগর সাপ। ঘটনা চরিলাম পরিমল চৌমুনি এলাকায়। মাছের পরিবর্তে জেলে জালে উঠল বড় অজগর সাপ। ঘটনা রবিবার সকালবেলা চরিলাম পরিমল চৌমুনি রাঙ্গাপানিয়া নদীতে। এলাকার জেলে ধীরেন্দ্র দাস জানিয়েছেন, উনি গতকাল রাত্রিবেলা মাছ ধরার জন্য রাঙ্গাপানিয়া নদীতে জাল পেতে রেখেছিলেন। জেলেরা সাধারণত ভোরবেলা নদী অথবা নালা থেকে রাত্রি পেতে রাখা জাল সকালবেলা জল থেকে তুলে। ধীরেন্দ্র দাস প্রথমে ভেবেছিলেন হয়তো বড় ধরনের মাছ জালে লেগেছে, কিন্তু জাল তুলতে গিয়ে দেখেন বিশাল বড় অজগর সাপ। সাপটি এমনভাবে জালের মধ্যে আটকে গিয়েছিল যে মারাত্মক অবস্থা। ধীরেন্দ্র দাস জালসহ সাপটিকে টেনে আনে জাতীয় সড়কের পাশে পরিমল চৌমুনির একটি স্থানে। খবর পেয়ে গ্রামবাসী এবং পরিমল চৌমুনি বাজার ব্যবসায়ীরা ছুটে আসে সাপটিকে দেখতে এবং ভিড় জমায়। প্রথমে ভয়াবহ কেউ সাপটিকে ধরছিল না। সাপটির গলার মধ্যে যেমনভাবে আটকে গিয়েছিল, যদি জাল কেটে দেওয়া না হতো তাহলে হয়তো সাপটি মরে যেত। গ্রামের 2 থেকে 3 জন সাহসী যুবক ব্লেড দিয়ে জালটি কেটে সাপের গলা থেকে মুক্ত করে এবং একটি প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসারতে তুলে দিয়ে আসে। গ্রামের যুবকদের সাহসী বয়সী প্রশংসা করছে গ্রামের মানুষ। বড় একটা মাছ, আমি সুন্দর থেকে দৌড়তেছি কালকের থেকে পরিস্থিতি আজ 3 দিন ধরে আমি তো ধরতেই না, সাপও বুঝতেছি না। এরপরে যখন রাত 8টার সময় মনে হচ্ছে, আমরা মাছের ধরার একটা নিয়ম আছে, 8টা বাজলে একটা চান দিব, তো গিয়ে 8টার সময় গিয়ে দিই, তাই একটু জাল লাগিয়েছে। এটা কোন জায়গা? পরিমল চৌমুনি। এনো কি খাটি আছে? খাটিতে তো নদী। ও, রাঙ্গাপানিয়া নদী জাল পাচ্ছিলেন আপনার? পরিমল চৌমুনি বাজার নদীতে। কোন নদী এটা হচ্ছে রাঙ্গাপানিয়া নদী। এরপরে তোমরা কিটা করছো? আমরা এটা একটা নেট আটকে আসলো শরীরে, হ্যাঁ, তো এটা অসুবিধা হয়েছিল। এরপরে নেটটা কাটটা পরিষ্কার করে আমরা রেঞ্জের হাতে, এটাতে বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি। চোরেলাম ফরেস্ট অফিসে বন দপ্তরের কাছে তুলে দিচ্ছি। বন দপ্তর কি কইছে? কই নিয়ে যাবে? এটা সিপাহী জলের তারা সুরক্ষিত করবে বা চিকিৎসা করবে।
আপনি পরিমল চমনি গ্রামেরই যুবক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য কলমচড়া থানা পুলিশের। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত আনুমানিক 8 ঘটিকার সময় কলমচড়া থানা পুলিশ উত্তর কলমচড়া বাজারের একটি দোকানে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন নেশাদ্রব্য উদ্ধার করে, যার বাজার মূল্য 10 থেকে 15,000 টাকা। কালী পুজোর প্রাককালে এলাকার কিছু কিছু দোকানে বিলিতি মদ বিক্রি করা হয়। তবে এই দোকানটিতে তল্লাশি চালিয়ে অধিক পরিমাণে বিলিতি মদ উদ্ধার করতে না পারলেও প্রায় 60টি বিয়ারের বোতল উদ্ধার করে। ওসি বিষ্ণুপদ ভৌমিক জানায়, এমন ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে। খবরের ভিত্তিতে আমাদের কলমচড়া থানার সাব ইন্সপেক্টর রবীন্দ্রদেব বর্মা উত্তর কলমচড়া বাজারে একটি অভিযান চালায় এবং অভিযানকালে মোট 63 বোতল বিয়ার এবং মদ মিলিয়ে পায়, 66 বোতল বিয়ার এবং মদ মিলিয়ে পায় এবং আমরা আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম। মূল অনুমান 10-15,000 টাকা হবে। এরকম অভিযান আমরা জারি রাখবো বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে ইন্টারভিউ প্রার্থীদের জন্য কর্মশালা আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাবে। নভেম্বর মাসে পরীক্ষা হবে, তার আগে ইন্টারভিউ প্রার্থীদের ভালোভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছে গ্রামীণ ব্যাংকের অফিসার্স ইউনিয়ন। আগরতলা প্রেস ক্লাবে এই কর্মসূচিতে যারা এখনো আসেনি তাদেরকে সেই সুযোগ নেওয়ার অনুরোধ জানান অফিসার্স ইউনিয়নের সম্পাদক। চাকরি পরীক্ষার্থীরাও খুশি তারা এই প্রশিক্ষণ পেয়ে। নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা। প্রথমে আমরা আজকে যে প্রোগ্রামটা করছি মক ইন্টারভিউ, গতকালকে হয়েছিল 23 অক্টোবর এবং 24 অক্টোবর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে যেসব ক্যান্ডিডেটরা মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আইবিপিএস আরআরবি পিওর জন্য, ওদেরকে আমরা সব প্রতি বছরে ওদেরকে নারিশ করার জন্য, যাতে ওরা ভালোভাবে আমাদের ত্রিপুরা ছেলেমেয়েরা মানে ফাইনালি যাতে সিলেকশন হয় এই ধরনের প্রোগ্রাম করতে থাকি। তো আজকে যে আমরা এই বছর যেটা করেছি 5-6 দিনের প্রোগ্রাম হবে, আপাতত এখন 2 দিনের শিডিউল 23-24। আর এই বছর মোট ক্যান্ডিডেটের সিট সংখ্যা হচ্ছে মানে পোস্ট হচ্ছে 36। তো 36-এর মধ্যে মেজরিটি সবসময় আমাদের এখানেই আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং বিগত বছরগুলিতেই যারা সাকসেসফুল হয়েছেন ম্যাক্সিমামে আমাদের এই ক্যান্ডিডেট আমাদের এখান থেকে যারা কোচিং নেন। তো আশা রাখছি এই বছরও যারাই আমাদের এখানে কোচিংয়ে 2 দিন ব্যাপী যে কোচিংয়ে এসছেন ওদের থেকেই ফাইনাল সিলেকশনটা হবে, এটা আমরা সবাই আশাবাদী। আর আমাদের এবারে ফ্যাকাল্টিগুলিও খুব ভালো, যারা বিশেষ করে নাবার্ড থেকে একজন এসছেন, পিএনবি থেকে এসছেন, আরবিআই থেকে এসছেন, কোঅপারেটিভ থেকে এসছেন, আমাদের নিজস্ব গ্রামীণ ব্যাংকেরও অনেক ফ্যাকাল্টি এখানে ক্লাস করাচ্ছেন ওদেরকে। মানে রিসোর্স পার্সনগুলি এবছর খুব ভালো। তো আমরা যারা যেসব ক্যান্ডিডেটের কাছে এখনও পৌঁছাতে পারেনি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা নেক্সট যে প্রোগ্রামগুলো হবে আমরা ইনফর্ম করব, কাইন্ডলি আপনারা ওই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করেন। আমাদের বিশ্বাস এখানে ট্রেনিং করলে এই সেশনগুলিতে আপনারা যদি অ্যাটেন্ড করেন আপনাদের যে লুফলগুলি আছে, যে উইকনেসগুলি আছে আপনাদের কেটে যাবে এবং আপনারা সাকসেস হবে না, এটা আমাদের আশা। এই আশা কি সে মানে কাজ করানো হচ্ছে, শেখানো হচ্ছে এখানে। তো মেনলি ওদেরকে যে মূলত যে গাইডলাইন করা হচ্ছে ইন্টারভিউ ব্যাপার। তো ইন্টারভিউ কী হচ্ছে, কিছু টেকনিক্যাল পার্ট, এখানে টেকনিক্যাল পার্সন আছে, ব্যাংকার্স রিটায়ার্ডরা, কিছু এইচআর কোশ্চেন রিলেটেড আসে, এইচআর পার্সনরা আছেন, তারপরে জিকে রিলেটেড কোশ্চেনগুলো আসে ত্রিপুরা নিয়ে, ওই ধরনের মানে সব রিসোর্স পার্সনগুলিকে এবছর আমরা ইনক্লুড করেছি। মাল্টিপল মানে ব্যাংকার্সও রেখেছি, রিসোর্স মানে এইচআরের জন্য রিসোর্স পার্সনও রেখেছি, সব ধরনের ফেসিলিটি এখন এখানে আছে। তো 23-24-এর পরে আরও 3 থেকে 4 দিন আমরা আপ টু ইন্টারভিউ অবধি আমাদের সব যদি ঠিকঠাক থাকে আমরা আশাবাদী আমরা আপ টু ইন্টারভিউ অবধি ওদেরকে এখানে এই ফেসিলিটিগুলি দেবো। আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই, আমরা যে ওদের ইন্টারভিউ গুয়াহাটিতে হয়, ওখানে আমরা সবসময় ওদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করি। এই বছরও আমরা ওদের এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যেসব ক্যান্ডিডেটগুলি এখনও আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি, কাইন্ডলি আমাদের ওয়েব পেজ আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের, ওই পেজে যাবেন, ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এবং অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা স্টাডি ম্যাটেরিয়ালস ওদেরকে প্রোভাইড করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে এক অভিনব মাটির প্রদীপ তৈরি করলো মৃৎশিল্পী শঙ্কর রুদ্রপাল, যেটা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চায় শিল্পী। আর বাকি কিছুদিন তারপরে হবে রাজ্যের আরেকটি উৎসব, আলো উৎসব দীপাবলি। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মৃৎশিল্পীরা বিভিন্ন প্রদীপ বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপর এই আলো উৎসব দীপাবলি উৎসব। এবছর মৃৎশিল্পীরা প্রদীপ বানাতে ব্যস্ত রয়েছে। এবছর নন্দননগর পালপাড়া এলাকার বাসিন্দা শঙ্কর রুদ্রপাল এক নতুন জিনিস নিয়ে এসেছে এই আলো উৎসবে, নতুনত্ব নিয়ে এসেছে এই প্রদীপে। অত্যাধুনিক প্রদীপ এই প্রথম এই রাজ্যে তিনি তৈরি করেছেন। ওনার ইচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উৎসর্গ করতে চায় এই অত্যাধুনিক প্রদীপ। মৃৎশিল্পীর অনেক আশা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই প্রদীপ তুলে দেবেন ওনার হাতে। আমি এই বছর এই প্রদীপটা যখন বানাই তখন আমার একটা আফসোস ছিল যে রাজ্যের সিএমএ
আমরা যখন খবরের মধ্যে দেখি যে পানিসাগর না কোন জায়গাতে একজন কুল চাষ করছে, আপেল কুল চাষ করছে, তাই নিয়ে ওই জিনিসটা দেখিয়া তাইনের কাছে দেখছে এবং গেছে। আমিও চাইতেছি যে আমিও যেহেতু একটা এরকম নতুন একটা দীপাবলির আলোর উৎসবে এরকম একটা ম্যাজিক দীপক তৈরি করছি, আমার এটাও যাতে সিএমএ এবং দেখে, আমি এই আশাটা সিএমের কাছে করতে চাইতেছি, আর রাজ্যবাসীর কাছে যাতে এটা প্রচার হয় আর কি। একটা আফসোস আছিল যে সিএমের কাছে আমি এরকম একটা জিনিস দেওয়ার লেগা তুলে ধরার লেগা আমার একটা আফসোস আছিল, কিন্তু আমি এরকম পাইতাছি না, যাওয়ার মতন রাস্তা পাইতাছি না, এই কারণে আমি আরও সিএমের কাছে যাইতে পারতেছি না। রাজ্য সরকার থেকে একটু অর্থের সাহায্য পাই তাইলে আমার এটি অতি সহজে করতে পারবো, অতি সহজে করতে পারবো। আর এইসব জিনিস তৈরি করতে গেলে আরও অনেক কিছু দরকার পড়ে, এটি ডাইরেক্ট রৌদ্রের মধ্যে দেওয়ান জানা, এটি ছায়ার মধ্যে রেখে রেখে কাজ করতে হয়। তো এই গেলে আমার আর একটু সিস্টেমের দরকার আছে, ওই জিনিসটি করতে গেলে আমার স্বাভাবিক অর্থের দরকার আছে। তো এই অর্থটা যদি আমি রাজ্য সরকারের কাছ থেকে আমি পাই তাহলে আমি আরও অনেক কিছু করে দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।